বাবার দ্বিতীয় স্ত্রী একদিন আমার চেম্বারে প্রেগন্যান্সি টেস্ট করাতে এলেন। তিনি একবারও বুঝতে পারলেন না যার সামনে বসে আছেন সেই তার স্বামীর মেয়ে, আর আমার বাবাও জানেন না তার নতুন স্ত্রীর রিপোর্টে সই করবে তার নিজের মেয়ে। সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। রোগীর ভিড় ছিল বেশ ভালো, একের পর এক রোগী দেখছিলাম। ঠিক তখনই আমার সহকারী এসে বলল, ম্যাডাম নতুন একজন রোগী এসেছেন, প্রেগন্যান্সি টেস্ট করাতে চান। আমি মাথা নেড়ে বললাম, ভেতরে পাঠান। দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার হাতের কলমটা থেমে গেল। মহিলার বয়স আনুমানিক 43 হবে, হালকা নীল শাড়ি, মুখে এক ধরনের লজ্জা আর অস্বস্তির ছাপ, কিন্তু সেই মুখ আমি ভুলতে পারিনি। 6 মাস আগে ফেসবুকে একটা ছবিতে এই মুখটাই দেখেছিলাম। আমার বাবার পাশে দাঁড়িয়ে তিনি হাসছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, নতুন জীবনের নতুন শুরু। সেদিনই জানতে পেরেছিলাম বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। যে মানুষটা 6 বছর আগে আমার মাকে একা রেখে চলে গিয়েছিল, এখনো ডিভোর্স না দিয়ে নতুন সংসার করছেন। আমি অবশ্য কখনো বাবাকে ফোন করে কিছু জানতে চাইনি, কারণ তিনি যখন চলে গিয়েছিলেন তখন শুধু আমার মাকেই নয়, আমাকেও ছেড়ে গিয়েছিলেন। 6 বছর ধরে আমাদের খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেননি তিনি। মা এখন আমার আর আমার স্বামীর সঙ্গেই থাকেন। মা আজও আইনগতভাবে বাবার স্ত্রী, তবুও বাবা যেন আমাদের জীবনের সব সম্পর্ক কাগজে কলমে না ভেঙেও বাস্তবে শেষ করে দিয়েছিলেন। ম্যাডাম, মহিলার ডাকে বাস্তবে ফিরলাম। আমি স্বাভাবিক গলায় বললাম, বসুন, কি সমস্যা বলুন। তিনি ইতস্তত করে বললেন, আসলে 2 মাস ধরে মাসিক বন্ধ, একটা পরীক্ষা করাতে চাই। আমি পেশাদার ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলাম, বয়স কত? 43। স্বামীর বয়স? তিনি হালকা এসে বললেন, 56। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো, তবুও মুখে কোনো পরিবর্তন আনলাম না। আগে কোনো সন্তান আছে? তিনি একটু চুপ করে থেকে বলেন, না, আমাদের হয়নি। আমাদের শব্দটা কানে বাজলো। আমি প্রেসক্রিপশনে কয়েকটি পরীক্ষা লিখে দিলাম, তারপর বললাম, রক্তের নমুনা দিন, রিপোর্ট বিকালে পাওয়া যাবে। তিনি কৃতজ্ঞ চোখে তাকিয়ে বললেন, ধন্যবাদ ম্যাডাম। সবাই বলছিল এই বয়সে মা হয় নাকি অনেক কঠিন, কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। তার চোখে সেই আশাভরা দৃষ্টি দেখে অদ্ভুত এক অনুভূতি হলো, রাগ, ঘৃণা নাকি করুণা, আমি নিজেও বুঝতে পারলাম না। তিনি বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। ঠিক তখনই আমার মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো আমার মায়ের নাম। ফোন ধরতে মা বললেন, মারে, আজ একটু তাড়াতাড়ি আসিস, তোর বাবার এক আত্মীয় নাকি আমাদের খুঁজছিল, কি যেন জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, বাবার আত্মীয় আমাদের কেন খুঁজছে? মাও কোনো উত্তর জানতেন না। ফোন রেখে আবার রোগীর ফাইল খুললাম। ফাইলের উপর বড় অক্ষরে স্বামীর নাম লেখা পড়তেই আমার বুকটা ব্যথা করে উঠলো। নামটা ছিল আমার বাবার নাম। ভয়েস এন্ড ভিডিও, জান্নাত স্টোরি। বিকেলের দিকে চারপাশটা কেমন যেন থমথমে হয়ে এলো। চেম্বারের এসিটা সচল থাকা সত্ত্বেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। টেবিলের উপর রাখা রিপোর্টের খামটার দিকে আমি তাকিয়ে আছি। ল্যাবের টেকনিশিয়ান একটু আগে রিপোর্টটা আমার হাতে দিয়ে গেছে। রিপোর্টে যা এসেছে এক কথায় তা মিরাকল। 43 বছর বয়সে প্রাকৃতিকভাবে কনসিভ করা কঠিন হলেও বাবার দ্বিতীয় স্ত্রী, যার পুরো নাম সুরাইয়া বেগম, তিনি সত্যি সত্যি গর্ভবতী। পজিটিভ রেজাল্টটা জল করছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রিপোর্টের কাগজটা ফাইলবন্দি করলাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমি সুরাইয়া বেগমের পেছনের গল্পটাও জেনে ফেলেছি। আমার চেনা এক কলিগ, যে সুরাইয়ার আগে শ্বশুরবাড়ি এলাকার ওখানেই থাকতো, তার মাধ্যমে সবকিছু জানতে পারলাম। সুরাইয়া বেগম আসলে একজন ডিভোর্সি নারী, দেখতে সুন্দরী এবং মার্জিত। আগের সংসারে তার 16 বছরের একটা ছেলেও আছে, যে এখন তার বাবার কাছে থাকে। সন্তানকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেও পারেননি সুরাইয়া। সমাজের আইনের মার পেছে হেরে গেছেন। আর এখন আমার 56 বছর বয়সী বাবার সংসারে এসে তিনি মরিয়া হয়ে একটা বাচ্চা চাইছেন, হয়তো একাকিত্ব ঘোচাতে কিংবা এই নতুন সংসারে নিজের জায়গাটা আজীবনের জন্য পাকা করতে। কিন্তু তিনি জানেন না, যে পুরুষটাকে আঁকড়ে ধরে তিনি নতুন স্বপ্ন বুনছেন, সেই পুরুষটা অলরেডি একটা জ্যান্ত অতীত আর বৈধ স্ত্রীকে মাঝ রাস্তায় ফেলে এসেছে। বিকেল ঠিক 4টায় সুরাইয়া বেগম আবার চেম্বারে ঢুকলেন। এবার তার চোখে উৎকণ্ঠা আর আশা একাকার হয়ে আছে। আমি রিপোর্টটা তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত পেশাদার গলায় বললাম, অভিনন্দন, আপনার টেস্ট পজিটিভ, ইউ আর প্রেগন্যান্ট। মুহূর্তের মধ্যেই সুরাইয়া বেগমের চোখ দুটো পানিতে ভরে উঠল। তিনি 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেললেন। সেই কান্না আনন্দের, সেই কান্না স্বস্তির। টেবিলের ওপাশ থেকে তার এই আবেগ দেখে আমার ভেতরটা মুচড়ে উঠলো। এই মহিলাকে আমি কি করব? ঘৃণা করব নাকি করুণা করব? তিনি তো হয়তো জানেনও না আমার মায়ের কষ্ট ও অস্তিত্বের কথা। সত্যি বলছেন ম্যাডাম, আল্লাহর অশেষ রহমত। সুরাইয়া বেগম চোখ মুছে বললেন, ওনাকে এখনই ফোন করে জানাই। উনি শুনলে কি যে খুশি হবেন। এই বয়সে এসে আবার বাবা হওয়ার স্বাদ পাবেন, ভাবতেই পারেননি। আমার চোয়াল শক্ত হয়ে এলো, হাত কাঁপছিল, কিন্তু টেবিলে হাতটা চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। সুরাইয়া বেগম ব্যাগ থেকে ফোন বের করতে যাবেন, ঠিক তখনই ওনার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। সেখানে লেখা হাজব্যান্ড, অর্থাৎ আমার জন্মদাতা পিতা। সুরাইয়া বেগম হাসি মুখে ফোনটা রিসিভ করে স্পিকার অন করে দিলেন। হয়তো তিনি চাইলেন এই খুশির খবরটা ডাক্তারের সামনে ওনাকে দিতে। ওপাশ থেকে বাবার চেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কোথায় তুমি? টেস্ট করানো হয়েছে? ডাক্তার কি বললো? বাবার গলাটা 6 বছর পর শুনলাম, একটুও বদলায়নি। ঠিক এই গলায় একসময় আমাকে মা বলে ডাকতো। আজ অন্য এক নারীর জন্য এই গলায় কতটা ব্যাকুলতা। সুরাইয়া বেগম লাজুক হেসে বলেন, হ্যাঁ, চেম্বারেই আছি। ডাক্তার ম্যাডাম বললেন পজিটিভ, আমি মা হতে চলেছি। ওপাশ থেকে বাবা যেন আনন্দে চিৎকার করে উঠলেন, সত্যি বলছো সুরাইয়া? ও খোদা, আমি এখনই আসছি। তোমার চেম্বারের ঠিকানাটা? আমি এখনই উপরে আসছি। সুরাইয়া বেগম আমার দিকে তাকিয়ে বলেন, ম্যাডাম, আপনার চেম্বারের নাম আর ফ্লোরটা ওনাকে একটু বুঝিয়ে বলুন না, উনি ঠিক মতো চিনতে পারছেন না। সুরাইয়া বেগম ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমার নিজের বাবার সাথে কথা বলতে হবে। স্ক্রিনের ওপাশে আমার সেই বাবা, যে আমার মাকে ডিভোর্স না দিয়ে এই মহিলার সাথে ঘর বেঁধেছে। আমি ফোনটা হাতে নিলাম। ফোনের উপর
থেকে বাবার উত্তেজিত কণ্ঠ শোনা গেল। হ্যালো ডাক্তার সাহেব, শুনলাম সুমাইয়া কনসিভ করেছে, অনেক ধন্যবাদ আপনাদের। চেম্বারটা কত তলায়? আমি একটা গভীর শ্বাস নিলাম। আমার গলার স্বর কাঁপলো না, বরং এক অদ্ভুত শীতলতায় রূপ নিল। আমি ফোনের স্পিকারে মুখ রেখে অত্যন্ত স্পষ্ট এবং চিবিয়ে চিবিয়ে বললাম, ল্যাবে ডায়াগনস্টিক, লিফটে 4 তলা, রুম নম্বর 405, চলে আসুন বাবা। বাবা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওপাশ থেকে এক মুহূর্তের জন্য নিখাদ নীরবতা নেমে এলো। বাবার ভারী নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। কে কে কথা বলছেন? বাবার কণ্ঠস্বর এবার ভয়ে আর অবিশ্বাসে কাঁপতে শুরু করলো। তিনি কি আমার গলা চিনতে পেরেছেন? আমি ফোনটা সুমাইয়া বেগমের হাতে ফিরিয়ে দিয়ে ওনার দিকে তাকালাম। ওনার মুখে তখনও হাসির রেখা, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে ওনার হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। উনি বুঝতেই পারছেন না যে এখানে কি ঘটছে। আমি রিপোর্টটা বন্ধ করে চেয়ার ছেড়ে দাঁড়ালাম। সুরাইয়া বেগমের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, রিপোর্টের নিচে সইটা ভালো করে দেখে নেবেন, ওখানে আমার নাম লেখা আছে, ডাক্তার মেহজাবিন রহমান। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকুন। আর প্রত্যেকটা পর্বই গল্পের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন। ধন্যবাদ।